হ্যালো স্টুডেন্টস, নমস্কার। আমি তোমাদের সকলের প্রিয় স্যার রুদ্রজ্যোতি চক্রবর্তী। আজকে আমরা চলে এসেছি মাধ্যমিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নম্বর 4 ইতিহাসের সংঘবদ্ধতার গোড়ার কথা, সেই চ্যাপ্টার নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পোটেনশিয়াল যুক্ত একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন, এমনকি যে ব্রড কোশ্চেন থাকে সেগুলোও আসে। প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, সংঘবদ্ধতার গোড়ার কথা। অর্থাৎ বুঝতেই পারছি এর যে নামটা, শিরোনামটা, সেটা দেখে যে একেবারে প্রথম পর্যায়ে যখন ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়রা সংঘবদ্ধ হতে শুরু করলো, ভারতীয়রা একত্রিত হতে শুরু করলো, সেই পর্যায়ের কথা আমাদের এই চ্যাপ্টারে কিন্তু লেখা রয়েছে। নমস্কার, আমি আবারও বলছি, আমি তোমাদের সকলের প্রিয় স্যার রুদ্রজ্যোতি চক্রবর্তী। আজকে আমরা শুরু করব মাধ্যমিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সংঘবদ্ধতার গোড়ার কথা। চলো শুরু করা যাক। আমি আগেও ভিডিওগুলোতে যা বলেছি এই ভিডিওতেও তাই বলবো যে টেক্সট বইটা খুঁটিয়ে পড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে মাধ্যমিকের একটা বিরাট নম্বর আসে শর্ট কোশ্চেন থেকে, 36টা নম্বর শর্ট কোশ্চেনের ওপরে থাকে, এবং যে ছাত্র 36-এ 36 পাবে শর্ট প্রশ্নে, তার কিন্তু একটা বিরাট জায়গায় সে এগিয়ে রয়েছে, একটা বিরাট পর্যায়ে সে এগিয়ে থাকবে। আর এই 36-এ 36 পাওয়ার জন্য মূল যে নীতি, সেটা হচ্ছে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, একদম খুঁটিয়ে পড়তে হবে টেক্সট বই। আমি তোমাদের এখানে পড়াবো ছায়ার যে ইতিহাস ও পরিবেশ, ডক্টর জি.কে. পাহাড়ি ও সুভাষ বিশ্বাসের লেখা সেই বইটা। সমস্ত বইয়ে কেউ ছায়া পড়ে, কেউ পারুল পড়ে, কেউ প্রান্তিক পড়ে, এরকম প্রত্যেকটা বইয়ের ম্যাটার আলটিমেট একই থাকে, একই জিনিস থাকে। কোথাও কোথাও যে সালগুলো বা ছোটো ছোটো তথ্যগুলোতে 1 বছর 2 বছর এদিক ওদিক থাকে, একটু একটু, বা 6 মাস 7 মাস এদিক ওদিক থাকে, সেগুলো যে ব্রড কোশ্চেন লেখার সময় তোমরা যেটা লিখবে ওই একটু এদিক ওদিকের মধ্যে যেটা তোমরা লিখবে, একেবারে যেটা লিখবে মানে হাবিজাবি যা লিখবে তাই না, একটু এদিক ওদিকের মধ্যে যেটা তোমরা লিখবে সেটাই গ্রহণযোগ্য হবে, সেটাই গ্রাহ্য হবে। আর যদি শর্ট কোশ্চেন থাকে সেখানে তো অরে দিয়েই দেওয়া হবে, মানে ওই এমসিকিউ যেগুলো থাকে এমসিকিউর অপশানে দিয়েই দেওয়া হবে। সেটা দেখেই মোটামুটি তোমার বইয়ের কাছাকাছি, সবথেকে কাছাকাছি যে সালটা লাগবে সেটাতে তোমরা টিক দেবে। একদম অ্যাকুরেট কিন্তু সব বইয়ে থাকে না, কোনো বইয়ে এটা থাকে তো কোনো বইয়ে ওটা থাকে, দুটো বইয়ে এটা থাকে তো দুটো বইয়ে ওটা থাকে, একটু 2 মাস 3 মাস 5 মাস 6 মাস বা 1 বছর এদিক ওদিক থাকে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে প্রশ্নপত্রে যেটা কাছাকাছি সাল আমরা দেখব সেটাকে অ্যাটেন্ড করব, এটা মাথায় রেখো। যাই হোক, শুরু করছি সংঘবদ্ধতার গোড়ার কথা। সূচনা অংশ থেকে আমি একদম লাইন বাই লাইন পড়িয়ে যাচ্ছি। সূচনা অংশ থেকে শুরু করছি। সূচনায় কী বলছে, 19 শতকের প্রথম ভাগ পর্যন্ত ভারতে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে আঞ্চলিক স্তরে বিভিন্ন বিদ্রোহ সংগঠিত হয়। কার বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহ সংগঠিত হয়? সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে। 19 শতকের শেষ ভাগ থেকে জাতীয় স্তরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। কোন সময়? 19 শতকের শেষ ভাগ থেকে। 19 শতকের শেষ ভাগ থেকে জাতীয় স্তরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে প্রথম গুরুত্বপূর্ণ আন্দোলন বা প্রতিবাদ আন্দোলন 1957 সালের খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1957 সালে। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ইনফরমেশান, এগুলোতে দাগ দেবে। এই সময় থেকে বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠিত হতে শুরু করে। তাছাড়া এই সময় রচিত বিভিন্ন বই এবং শিল্প সৃষ্টি জাতীয়তাবাদের বিকাশে যথেষ্ট সহায়তা করে। তারপরে বলছে 1857 সালের বিদ্রোহের ব্যাপারে আমরা এবার জানব। 1857-তে কী বিদ্রোহ হয়? সিপাহী বিদ্রোহ, যার অপর নাম হচ্ছে মহাবিদ্রোহ। সে 1857 বিদ্রোহ সম্পর্কে আমরা জানব। দেখা যাক সেখানে কি বলছে। বলছে পলাশীর যুদ্ধ কততে হয়েছিল? 1757-তে। এই পলাশীর যুদ্ধে জয়লাভের পরবর্তী 100 বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে কত? 100 বছর। 100 বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য কায়েম করে। এই সময়ে কোম্পানির তীব্র অর্থনৈতিক শোষণের ফলে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংস হয় এবং কৃষকদের দুর্দশা চরমে ওঠে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রচণ্ড শাসন এবং শোষণ চালাতো। এই চরম শাসন ও শোষণে
কী হয়, ভারতের শিল্প বাণিজ্য সব ধ্বংস হয় এবং কৃষকদের দুর্দশা চরমে ওঠে। শ্বেতাঙ্গ ব্রিটিশরা কৃষ্ণাঙ্গ ভারতীয় সমাজ, ধর্ম ও সভ্যতাকে ঘৃণা করত। কী করতো? শ্বেতাঙ্গ ব্রিটিশরা ভারতীয় সমাজ, ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি, ভারতের যা কিছু এগুলোকে ঘৃণা করতো। ওরা মনে করতো ভারত একটা অসভ্য জাতি, একটা অশিক্ষিত জাতি। তো সামরিক বাহিনীতে ভারতীয় সেনারা নানা বঞ্চনার শিকার হতো। এর ফলে কীরকম বঞ্চনা? না, একই পদে থাকা একজন ব্রিটিশ বাহিনী তুলনামূলক বেশি সুবিধা পায়, একজন ভারতীয় বাহিনী বা ভারতীয় জওয়ান কম সুবিধা পায়। সেনাবাহিনীর একই পদে থাকা একজন ব্রিটিশ বাহিনী ঘোড়ায় করে আসতে পারে, ভারতীয় সেনাবাহিনীকে হেঁটে যেতে হয়। ব্রিটিশ বাহিনী জুতো পরে যেতে পারে, ভারতীয় সেনাবাহিনীকে খালি পায়ে যেতে হয়। এরকম নানান বঞ্চনার শিকার তারা হতো। তো নানান বঞ্চনার শিকার হতো, ঠিক আছে। তো তার ফলে তারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে। এর পরিণতিতে 1957 খ্রিস্টাব্দের ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কততে? 1857-তে। আমি বোধহয় 1900 বললাম, ভুল বললাম, সরি। 1857-তে, 1857 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই সময় ব্রিটিশ বাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করে। কি রাইফেল? এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। এই এনফিল্ড রাইফেলটা কী জিনিস সেটা আগে আমাদের জানতে হবে। এনফিল্ড রাইফেল হচ্ছে একটা বিশেষ প্রজাতির রাইফেল, যেটা সেই সময়ের বিশ্বের সবথেকে উন্নত মানের রাইফেল ছিল। কিন্তু একটা গুজব ছড়িয়ে পড়ে যে এই এনফিল্ড রাইফেলের যে টোটা, সেটাকে মুখ দিয়ে কাটতে হতো। এনফিল্ড রাইফেলের টোটার নিয়ম ছিল, টোটা মানে গুলিটা যে মোড়কের মধ্যে ভরা থাকতো, মোড়কটা দাঁত দিয়ে ছিঁড়ে তারপর টোটাটাকে ভরতে হতো। একটা গুজব ছড়িয়ে পড়ে যে এই যে টোটার মোড়ক, সেই মোড়কের মধ্যে নাকি গরুর এবং শুয়োরের চর্বি দেওয়া রয়েছে। এই গুজবটা ছড়িয়ে পড়ে। টোটাটা দাঁত দিয়ে কাটতে হতো, এটা গুজব না, কিন্তু গুজব ছড়িয়ে পড়ে যে তার মধ্যে গরু ও শুয়োরের চর্বি নাকি দেওয়া রয়েছে। তো গরু হিন্দুদের কাছে পবিত্র, তাই তারা গরু খায় না, আর শুয়োর মুসলমানদের কাছে হারাম, তাই তারা শুয়োর খায় না। সুতরাং হিন্দু এবং মুসলমান সৈনিকরাই এই সেনাবাহিনীতে কাজ করত, তাই তারা অস্বীকার করে এই টোটা ব্যবহার করতে, এই গুলি ব্যবহার করতে, বন্দুক ব্যবহার করতে, রাইফেল ব্যবহার করতে। তার ফলে একটা বিদ্রোহ শুরু হয়, উপরমহল তাদের ওপর চাপ দেয়, সেখান থেকে তারা একটা অভ্যুত্থান বা একটা বিদ্রোহ শুরু করে। তো কী বলছে দেখা যাক। বলছে এই সময় ব্রিটিশ বাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করে। এই রাইফেলে ব্যবহৃত টোটার খোলসটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হতো। গুজব ছড়ায় যে খোলসটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি। ফলে হিন্দু ও মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে, কী হওয়ার ভয়ে? ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটার ব্যবহার করতে তারা নাকচ করে। এই টোটা ব্যবহারে তারা অসম্মতি জানায়, ঠিক তো। এই অসন্তোষ শেষ পর্যন্ত জ্বলে ওঠে বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে 1856 থেকে 1862 খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন সময় লর্ড ক্যানিং বড়লাট ছিল? 1856 থেকে 1862। এবং এই যে অসন্তোষটা, সেটা কবে জ্বলে ওঠে? না, বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে 1857 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের বহরমপুরের সেনাবাহিনীর 11 নং নেটিভ ইনফ্রন্টির সিপাহীরা কততে? 11 নং। কত নাম্বার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে দাগ দিয়ে রাখবে, ঠিক আছে। 11 নং। তো সিপাহীরা কী করে? 1857 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রথম বিক্ষোভ দেখায়। কারা প্রথম বিক্ষোভ দেখায়? না, 11 নং ইনফ্যান্ট্রির যারা সিপাহী, 11 নং ইনফ্যান্ট্রির সিপাহীরা প্রথম বিদ্রোহ দেখায়। 11 নং ইনফ্যান্ট্রি, খুব কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা। কোথাকার? বহরমপুরের 11 নং ইনফ্যান্ট্রির সিপাহীরা। কততে? 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি প্রথম মুর্শিদাবাদের বহরমপুরে 11 নং ইনফ্যান্ট্রির সিপাহীরা বিদ্রোহ দেখায়। এরপরে ব্যারাকপুর সেনাবাহিনীর 34 নং নেটিভ ইনফ্যান্ট্রিতে, নেটিভ মানে কি? দেশীয়। নেটিভ কথার অর্থ দেশীয়। 34 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা বিদ্রোহ শুরু করে। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। মঙ্গল পাণ্ডের জন্ম হয়েছিল 1827, মারা গেছিল 1857-তে, ঠিক তো। এরপরে ব্যারাকপুরের সেনানিবাসে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ দেখায়। প্রথম বিদ্রোহ দেখায় মঙ্গল পাণ্ডে নিজেই। এরপর ব্যারাকপুর সেনানিবাসের বিদ্রোহের পরে আরও জায়গায় জায়গায় বিদ্রোহগুলি ছড়িয়ে পড়ে, ঠিক আছে। 29শে মার্চ
ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা হয়েছিল কততে? 29শে মার্চ। প্রথম 26শে ফেব্রুয়ারি বহরমপুরে বিদ্রোহ হলো, তারপরে 29শে মার্চ ব্যারাকপুরে বিদ্রোহ হলো। ব্যারাকপুরের সেনা অভ্যুত্থানের খবর শীঘ্রই অন্যান্য সেনানিবাসে ছড়িয়ে পড়লে সেখানকার সেনানিবাসগুলোতেও বিদ্রোহ শুরু হয়। 10ই মে মিরাট, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা দাগাবে বারবার করে। 10ই মে মিরাট, 11ই মে দিল্লি সেনানিবাসে বিদ্রোহ শুরু হয়। এরপরে 13ই মে ফিরোজপুর, 14ই মে মুজফ্ফরনগর, 20 মে আলিগড়, 21শে মে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, 30শে মে লখনৌয়ে বিদ্রোহ শুরু হয়। তাহলে কোথায় কবে বিদ্রোহ শুরু হয়েছিল? কোথা থেকে প্রথম বিদ্রোহ কারা দেখিয়েছিল? প্রথম বিদ্রোহ দেখিয়েছিল হচ্ছে 26শে ফেব্রুয়ারি বহরমপুরের 11 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা। এরপরে আসল বিদ্রোহটা শুরু হয় ব্যারাকপুর থেকে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 34 নম্বর সেনা ইনফ্যান্ট্রি থেকে। এরপরে এই বিদ্রোহের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমস্ত সেনানিবাসগুলোতে। এই সমস্ত সেনানিবাসগুলোতে যখন ছড়িয়ে পড়ে তখন মিরাট থেকে শুরু করে, লখনৌ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আন্দোলন শুরু হয়। কোথায় কবে? 10ই মে মিরাট, 11ই মে দিল্লি, 13ই মে ফিরোজপুর, 14ই মে মুজফ্ফরনগর, 20 মে আলিগড়, 21শে মে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, 30শে মে লখনৌয়ে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীদের লক্ষ্য ছিল সব জায়গা থেকে একসঙ্গে আক্রমণ করে ব্রিটিশ সেনাদের ধরাশায়ী করে দেবে। ঠিক আছে। 1857 সালের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, এই যে পয়েন্টটা, এখান থেকে একটা সরাসরি প্রশ্ন আসে। আমি আগে পড়িয়ে নেই, আমি তারপরে বলে দেবো কীভাবে সরাসরি প্রশ্নটা লিখবে। এবার এছাড়াও আমি একটা আলাদা ভিডিও আনবো যেখানে আমি এটা সম্পর্কে তোমাদের বলবো যে কীভাবে তোমরা সরাসরি প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে, 2-এর প্রশ্ন কীভাবে লিখবে, 3-এর প্রশ্ন কীভাবে লিখবে, সব কিছু। তো 11 নং নেটিভ ইনফ্যান্ট্রি থেকে শুরু হলো, তারপরে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রিতে আসল বিদ্রোহ চালু হলো, আসল বিদ্রোহটা রূপ পেল। এরপরে সব জায়গায় ছড়িয়ে পড়লো। এই যে ছড়িয়ে পড়ার পরে বিদ্রোহের চরিত্র প্রকৃতি একদম সরাসরি 5-এর বা 8-এর প্রশ্ন আসে। 1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে লেখো। 1857 সালের বিদ্রোহকে কোন বিদ্রোহ বলা হয়? সিপাহী বিদ্রোহ নাকি মহাবিদ্রোহ? 1857 সালের বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ? পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 1857 সালের বিদ্রোহ কি মহাবিদ্রোহ? পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 1857 সালের বিদ্রোহ কি স্বাধীনতার প্রথম বিদ্রোহ? পক্ষে বিপক্ষে যুক্তি দাও। একদম পাই টু পাই এই প্রশ্নগুলো সরাসরি আসে, একদম সরাসরি আসে। কিভাবে লিখবে আমি সব বলে দেবো, আগে পড়িয়ে নেই। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কেউ কেউ একে একটি সামরিক বা সামন্ত বিদ্রোহ বলে মনে করলেও অনেকে একে জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। 1857 সালের বিদ্রোহে ব্রিটিশ বাহিনীর সৈনিক বা সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করে। তাহলে পণ্ডিতদের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে। যেহেতু ব্রিটিশ বাহিনীর সেনারাই প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল, তাই কেউ কেউ একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছে। ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি, তাই ইংরেজ ঐতিহাসিক স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স প্রমুখ একে নেহাত একটি সেনা বিদ্রোহ বলে মনে করেছেন। অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি প্রমুখ ভারতীয় একে সিপাহী বিদ্রোহ বলেছেন। প্রমুখ ভারতীয়রাও একে সিপাহী বিদ্রোহ বলেছেন। অন্যদিকে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ একে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নামে অভিহিত করেছেন। তাহলে কারা? যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক, যাদের মধ্যে এই ধরা যাক অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি, এরা বিদ্রোহ করতো, কিন্তু এদের মধ্যে এদের যে নীতিটা সেটা তখনও পুরোপুরি জাতীয়তাবাদী নীতিতে পরিণত হয়নি। কিন্তু যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক, যারা দেশের গরিমাকে প্রচণ্ড পরিমাণে মানুষের মধ্যে তুলে ধরতে চায়, তারা কিন্তু একে সিপাহী বিদ্রোহ না বলে মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। ঠিক আছে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে প্রমুখ 1857 সালের বিদ্রোহের গণচরিত্রের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের মতে এই বিদ্রোহ ভারতের কয়েকটি ছোট অঞ্চল বা শুধু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি, অযোধ্যা, লখনৌ, কানপুর, বেরিলি, ঝাঁসি, বিহার, বাংলা সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল।
সিপাহীরা দিল্লি দখল করে নেয় এবং সিংহাসনচ্যুত মোগল সম্রাট, যিনি শেষ মুঘল সম্রাটও ছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করে। কানপুরের নানা সাহেব, যার আসল নাম ছিল গোবিন্দ বিন্দু পন্থ, খুব ইম্পর্টেন্ট এটা, নানা সাহেবের আসল নাম কি? কানপুরের নানা সাহেব, যার আসল নাম ছিল গোবিন্দ ধন্দু, তো প্রথমে আমি বিন্দু বোধহয় বললাম, গোবিন্দ ধন্দু পন্থ। কানপুরের নানা সাহেব, যার আসল নাম ছিল গোবিন্দ ধন্দু পন্থ, ও তাতিয়া টোপি, যার আসল নাম রামচন্দ্র পণ্ডুরঙ্গ টোপি, ঠিক আছে, ভারতের কুনওয়ার সিং, অযোধ্যার হজরত মহল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ফৈজাবাদের মৌলভী ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ফৈজাবাদের মৌলভী প্রমুখ এই বিদ্রোহের নেতৃত্ব দেন। আহম্মদুল্লাহ, ঠিক আছে, ফরিদাবাদের মৌলভীর নামটা কি? আহম্মদুল্লাহ, এখানে দেখছি না কিন্তু বলে দিচ্ছি, ফরিদাবাদের মৌলভীর নাম হচ্ছে আহম্মদুল্লাহ, মনে রাখবে এটা। ফরিদাবাদের মৌলভী আহম্মদুল্লাহ এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এভাবে এই বিদ্রোহ একটি গণবিদ্রোহে পরিণত হয়। ঐতিহাসিক আউট্রাম, ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস প্রমুখ 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। কেননা মুজফ্ফরনগর, বিহার, উত্তরপ্রদেশে অসামরিক লোকজনও এবং জমিদার শ্রেণীও ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। আবার ভারতে এই বিদ্রোহে কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করে সুপ্রকাশ রায়, প্রমোদ সেনগুপ্ত প্রমুখ 1857 সালের বিদ্রোহকে একটি সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। কেউ কেউ মনে করেন যে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ভারতবাসী ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার সহ কেউ কেউ 1857 সালের বিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। অধ্যাপক হীরেন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও দ্বিতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। আবার বিভিন্ন ঐতিহাসিক উপরিউক্ত অভিমতগুলি বিরোধী মত পোষণ করেছেন। ঠিক আছে, মহাবিদ্রোহের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত দ্য সিপাহি মাল্টিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থে ডক্টর রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এতে জনগণ ছিল নীরব দর্শক মাত্র। তাই এই বিদ্রোহ ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এমনকি কোনো কোনো দেশীয় রাজা বিদ্রোহ দমনে ব্রিটিশদের সহায়তাও করেছিলেন। দাক্ষিণাত্য পাঞ্জাব, সিন্ধু, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে বিদ্রোহের অস্তিত্ব বিশেষ ছিল না। তাই তিনি বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয়তাবাদী সংগ্রাম জাতীয়ও নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। এটা কে বলেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। কেন তিনি কথাটা বলেছেন, কোথায় বলেছেন? দ্য সিপাহি মাল্টিনি অ্যান্ড রিভল্টস অফ 1875 গ্রন্থে ডক্টর রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এতে জনগণ ছিল নীরব দর্শক মাত্র। বিদ্রোহ ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এমনকি কোনো দেশীয় রাজা বিদ্রোহ দমনে কোনো দেশীয় রাজা ব্রিটিশদের সহযোগিতা করেছিল। দাক্ষিণাত্য পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে বিদ্রোহের অস্তিত্ব ছিল না। তাই তিনি বলেছেন যে 1857 সালের খ্রিস্টাব্দের বিদ্রোহ তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম, যেটা লোকে বলে তথাকথিত লোকে বলে যে প্রথম ভারতীয় জাতীয়তা সংগ্রাম, প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। কি বলেছেন? 1857 খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম 1857 সালের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম, প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি এই আন্দোলনে ছিল না। এই আন্দোলনে জাতীয় নেতৃত্ব বা কোনো জাতীয় লক্ষ্য ছিল না। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত প্রমুখ ঐতিহাসিক গবেষক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন।
এক্ষেত্রে তাদের যুক্তি ছিল এই সময় ভারতের জাতীয়তাবাদের বিশেষ প্রসার ঘটেনি। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। তবে এই অভিমত সর্বগ্রহণযোগ্য নয়, কেননা ভারতের সব সামন্তপ্রভু এই বিদ্রোহে সামিল হয়নি, বরং দেখা যায় অনেকেই এই বিদ্রোহ দমনে ব্রিটিশদের সাহায্য করেছিল। প্রকৃত অর্থে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে খাটো করে দেখানো যুক্তিসঙ্গত নয়। দেশের সাধারণ মানুষই এই বিদ্রোহের প্রাণ শক্তি ছিল, একথা অস্বীকার করার উপায় নেই। অধ্যাপক রণজিৎ গুহ, গৌতম ভদ্র, হরপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ এই বিদ্রোহকে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ও নেতৃত্বদানের বিষয়টি তুলে ধরেছেন। অধ্যাপক এরিক স্টোকস, বেইলি প্রমুখ মনে করেন যে এই বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিবাদ ও প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা উপধারার সংমিশ্রণ ঘটেছিল। এই টোটালটা হচ্ছে আমাদের প্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা কিন্তু বলতেই হবে। এবার কীভাবে পয়েন্ট টু পয়েন্ট বলবে সেটা আমি পরে সাজিয়ে দিচ্ছি, আমি নোটসও দিয়ে দেবো আমার এই চ্যানেলে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ 19 শতকের প্রথম ভাগে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্যের শিক্ষার প্রসার ঘটে। কি বলছে এখানে পয়েন্টটা হচ্ছে কি 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাবটা তো 1857 বিদ্রোহের প্রতি কার বিদ্রোহ? 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাবটা কী ছিল 1857 বিদ্রোহের প্রতি? কি বলছে 19 শতকের প্রথম ভাগে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। এর ফলে এখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের উদ্ভব ঘটে। তাই শ্রেণীর প্রাণকেন্দ্র ছিল কলকাতা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শিক্ষিত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীলাল মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট বাঙালি এরূপ মনোভাব পোষণ করতেন। তখন শিক্ষিত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বিরোধী ছিল। কলকাতা থেকে প্রকাশিত সংবাদ সভাকর সহ বহু বাংলা ও ইংরাজি পত্রিকায় সিপাহীদের জুলুম ও নৃশংসতার সমালোচনা করা হয়। প্রকাশিত সংবাদ সভাকর সহ বহু বাংলা ও ইংরাজি পত্রিকায় সিপাহীদের জুলুম ও নৃশংসতার সমালোচনা করা হয়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কেউ আশঙ্কা করতেন যে বিদ্রোহে ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও ভারতে আবার মুসলিম শাসন ফিরে আসবে। তাই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের সর্বস্তরের মানুষ সমর্থন করলেও শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ কিন্তু সমর্থন করেনি, বরং তারা অসমর্থন করেছিল। তার কারণ ইংরেজদের পর ভারতীয়রা এদেশে জাতীয় রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এ বিষয়ে শিক্ষিত সমাজ সন্দিহান ছিল। তাই বিদ্রোহের ব্যর্থতায় এই শিক্ষিত সমাজের অনেকেই স্বস্তিবোধ করেছিল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতের বিভিন্ন অঞ্চলে যখন ব্যাপক আকার ধারণ করেছে, তখন শিক্ষিত বাঙালি সমাজের সমর্থনের অভাবে বাংলায় তা খুব একটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এইভাবে জনসমর্থনের অভাবে মাদ্রাজ, বোম্বাই এবং পশ্চিম পাঞ্জাবেও বিদ্রোহের প্রভাব পড়েনি। শিখ, গোর্খা, রাজপুত, মারাঠা প্রভৃতি যোদ্ধা জাতিগুলি মহাবিদ্রোহে অংশ না নিয়ে বরং ব্রিটিশদের সহায়তা করেছিল। তাই ব্রিটিশদের পক্ষে বিদ্রোহ দমন করা অনেক সহজ হয়েছিল। এরপর আমরা যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, 1857 সাল। ভূমিকা মহারানীর ঘোষণাপত্র কি একদম সরাসরি এখান থেকে প্রশ্ন আসে, তো মহারানীর ঘোষণাপত্র কি, তার ভূমিকা অংশটা ব্র্যাকেট করা শুরু করো, ব্র্যাকেট করো মহারানীর ঘোষণাপত্র ভূমিকা, ব্র্যাকেট করো, যে জায়গাটা ব্র্যাকেট করছি ব্র্যাকেট করে ওপরে লেখো ভূমিকা। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ দমনের উদ্দেশ্যে সরকার তীব্র দমন নীতি গ্রহণ করে। বহু বিদ্রোহী নেতাকে হত্যা করা হয়। ব্রিটিশ বাহিনী 22 সেপ্টেম্বর 1857 খ্রিস্টাব্দে দিল্লি দখল করে। বাহাদুর শাহকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। তীব্র দমন নীতির ফলে 1857 খ্রিস্টাব্দের শেষ দিকে বিদ্রোহ থেমে যায়। মহাবিদ্রোহ ব্যর্থ হলে এই বিদ্রোহ ভারতের ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। ফলে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন এর দ্বারা
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইনের দ্বারা? ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইনের দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং ব্রিটিশ সরকার অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব পান, তার উপাধি হয় ভাইসরয়। তাহলে ভারতের যিনি গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ আমলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশ শাসনের সময়, সেই কিন্তু আবার ভাইসরয় উপাধি পান। সেই ভারতবর্ষের মহারানীর সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। তাহলে এই প্যারাটাই আমরা আবার পড়ব। কি বলছে? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ দমনের উদ্দেশ্যে সরকার তীব্র দমননীতি গ্রহণ করে। বহু বিদ্রোহী নেতাকে হত্যা করা হয়। ব্রিটিশ বাহিনী 22 সেপ্টেম্বর দিল্লি দখল করে। বাহাদুর শাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। তীব্র দমননীতির ফলে 1857 খ্রিস্টাব্দের শেষ দিকে বিদ্রোহ থেমে যায়। মহাবিদ্রোহ ব্যর্থ হলে এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। ফলে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইনের দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, যেটা 1858 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং ব্রিটিশ সরকার অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে শাসনের ভার তুলে নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসনভার পরিচালনার দায়িত্ব পান, তার উপাধি হয় ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনও বটে। ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? লর্ড ক্যানিং। এবার এই 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে লর্ড ক্যানিং পর্যন্ত এই জায়গাটা হবে ভূমিকা। যদি বলা হয় যে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লেখো বা 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লেখো, এই পুরো যতটা বললাম এটা হবে ভূমিকা। এবার হচ্ছে ঘোষণাপত্রের যে নীতি ও আদর্শ, ঠিক আছে? পরের পয়েন্ট হবে কি? ঘোষণাপত্রের নীতি ও আদর্শ। যে মহারানী ভিক্টোরিয়া 1857 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন। এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রের দ্বারা প্রথমত ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় কোনো বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত সত্যবিলোপ নীতি বাতিল করা হবে। তৃতীয়ত দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে। চতুর্থত ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানো হয়। পঞ্চমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। ষষ্ঠত দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে চলতে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে চলতে হবে, কিন্তু চলতে হবে। তো ষষ্ঠত এই 6টা নীতি বলা হয় মহারানীর ঘোষণাপত্রে। তাহলে কি কি? প্রথমত ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত সত্যবিলোপ নীতি বাতিল করা হবে। তৃতীয়ত দেশীয় রাজাদের দত্তক নেওয়ার অধিকার দেওয়া হবে। চতুর্থত দেশীয় রাজ্যগুলি কোম্পানির সঙ্গে করা দেশীয় রাজ্যগুলির সাথে কোম্পানির করা সন্ধি ও চুক্তি ব্রিটিশ সরকার মেনে চলবে। পঞ্চমত জাতিগত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে। আর ষষ্ঠত হচ্ছে ব্রিটিশ সরকার ভারতে তাদের সাম্রাজ্য বিস্তারে আর আগ্রহী নয়। এই হচ্ছে মোট 6টা পয়েন্ট। এছাড়া আরও একটা পয়েন্ট আছিল, এখানে দেয়নি, একটা 7ম পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ভারতীয়দের ধর্মীয় বিষয়ে কোনোভাবেই ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না। এখানে দেয়নি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখো। ভারতীয়দের ধর্মীয় বিষয়ে ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না। সভা সমিতির যুগ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ এবারে আসছে বিভিন্ন সভাগুলি, ঠিক আছে? বিভিন্ন সভা সমিতি, এগুলো প্রশ্ন উত্তরের মতো করে আমি তৈরি করে দেবো। আজকে এই পর্যন্তই থাক। নমস্কার।